হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। তো ফাইনালি আমি স্টার্ট করতে চললাম পর্ষদ নমুনা যে প্রশ্নপত্র দেওয়া আছে সেটির সমাধান। এরপরে আমি ধীরে ধীরে যে সেটগুলো দেওয়া আছে সেগুলো সমাধানও করব। চলো তাহলে আমি শুরু করলাম সেকশন এ থেকে। কোশ্চেন নম্বর 1 কী বলা হয়েছে? কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান কিউ ড্যাশকে একবার ঘোরানো হলো, কৃতকার্যের মান হবে অপশন এ 1/4πε কিউ বাই আর, অপশন বি কিউ কিউ ড্যাশ 4πε আর, অপশন সি 0, অপশন ডি কিউ কিউ ড্যাশ 2r। আমরা জানি কোনো কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের যে বৃত্তাকার পথ, এই হলো কিউ আধান। এর জন্য এই আর ব্যাসার্ধের যে বৃত্তাকার পথ, ব্যাসার্ধ যদি আর হয়, এই যে পরিধি বরাবর তলটা, সেই তলটা স্যার কী হয়? পরিধি বরাবর যে পথটা, সেই পথটা স্যার কী হয়? সমবিভব তল, তাই না? সমবিভব তল। এবার সমবিভব তলে কোনো আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে তো কোনো কৃতকার্যই করতে হয় না। তাহলে অন্য একটা কিউডেস আধানকে যখন এই পরিধি বরাবর ঘোরাবো, এতে কোনো কৃতকার্য করতে হবে না। এতে উত্তর হবে আমাদের অপশান সি। একের উত্তর হয়ে গেল আমাদের অপশান সি, কৃতকার্য 0। এরপরে চলে গেলাম আমি কোশ্চেন নম্বর 2। কী বলা হয়েছে স্যার? যদি Q1 + Q2 = Q হয় এবং তবে Q1/Q এর অনুপাতের মান কত হবে যাতে একটি নির্দিষ্ট দূরত্বে Q1 ও Q2 এর মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হয়? চারটা অপশান দেওয়া আছে, 0.25, অপশান বি 0.75, অপশান সি 1 এবং অপশান ডি 0.5। আচ্ছা, দেখো তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করি। যে আমাদের ধরলাম এইখানে Q1 আধান আছে, এইখানে Q2 আধান আছে, এবং তাদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব আমরা আর ধরে নেব। আর আমাদের কি দেওয়া আছে স্যার? Q1 + Q2 = Q। এই যে Q2টা, এই Q2টাকে আমরা Q - Q1, অর্থাৎ Q2 = Q - Q1, এইটুকু লিখলাম। এবার এর মধ্যে কুলম্বীয় বল কত হবে? F = আমরা সিজিএস পদ্ধতিতে করে নেব, Q1 Q2/r², তাই না? এবার Q2টাকে স্যার আমাদের এই রূপে লিখতে হবে, Q1 Q - Q1/r²। এবার বলা হয়েছে এদের মধ্যে ক্রিয়ারত বল হবে সর্বোচ্চ। এইবার ক্রিয়ারত বল কখন সর্বোচ্চ হবে স্যার? তখনই সর্বোচ্চ হবে যদি এদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা 0 করে দিই, অর্থাৎ dF/dQ1, এদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে যদি আমরা 0 করে দিই, সেই ক্ষেত্রে এদের মধ্যে ক্রিয়ারত বল হয় সর্বোচ্চ, অর্থাৎ ম্যাক্সিমা ও মিনিমার যে নিয়ম সেটা আমরা ব্যবহার করব। কেমন? তাহলে এর ডেরিভেটিভ আমরা করব dF/dQ1, এখানে পরিবর্তনশীল রাশি Q1, তাই আমরা Q1 এর সাপেক্ষে ডেরিভেটিভটা করব, d/dQ1। এটাকে গুণ করে দিই, Q1 Q - Q1 এর স্কোয়ার বাই r²। ওকে, এই ডেরিভেটিভটা কত হবে? 0। ঠিক আছে, এবার ডেরিভেটিভটা করছি। Q1 এর সাপেক্ষে Q1 এর ডেরিভেটিভ হবে, এই Qটা কনস্ট্যান্ট, তাহলে থাকবে হচ্ছে Q। আচ্ছা, আগে আমি কাজ করছি r², 1/r²টা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে Q1 আর এখানে থাকবে Q1 এর ডেরিভেটিভ করলে তো 1 হয়ে যাবে, মাইনাস আর Q1², তাহলে এটা হবে 2Q1, এইটা হবে। ওকে, এই r²টাকে এদিকে নিয়ে আসলে 0 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল 0, এখানে থাকছে Q - 2Q1। এবার আমরা অনুপাত কার কার বের করব? Q1/Q। অতএব 2Q1 = Q, Q1/Q = 1, এটাকে এবারে নিয়ে এসেছি 1/2 = 0.5। এটা আছে আমাদের অপশান ডিতে, ওকে। এই গেল আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 3। কী বলা হয়েছে স্যার? আর রোধের একটি বর্তনীকে n সংখ্যক অনুরূপ কোষের সঙ্গে যুক্ত করা হলো। কোষগুলিকে শ্রেণী বা সমান্তরাল সমবায়ে যেভাবেই যুক্ত করা হোক না কেন, যদি উভয় ক্ষেত্রেই বর্তনীর মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহিত হয়, তবে প্রত্যেক কোষের অভ্যন্তরীণ রোধ আর হলে প্রদত্ত কোনটি সঠিক? আর ক্যাপিটাল আর এর মধ্যে একটা সম্পর্ক বলা হয়েছে, স্মল r = R/n, স্মল r = nr, স্মল r = R আর স্মল r = 1/r। আচ্ছা,
তাহলে আমাদের এন সংখ্যক কোষ আছে যাদের অভ্যন্তরীণ রোধ স্মল আর এবং একটা বহির্রোধ সেটা হলো ক্যাপিটাল আর। এদেরকে একবার শ্রেণীতে যুক্ত করব, একবার সমান্তরালে যুক্ত করব। তাহলে যেভাবেই যুক্ত করি না কেন প্রবাহ মাত্রা বলা হয়েছে সমান হবে। কোশ্চেন নম্বর 3, তাহলে স্যার এর বর্তনীটা কেমন হবে? বর্তনীটা যদি আমরা অঙ্কন করি, একবার কোষগুলোকে আমাদের, আচ্ছা এখানেই করছি, একবার কোষগুলোকে আমাদের বলা হয়েছে কিভাবে যুক্ত করব? শ্রেণীতে। তাহলে এইভাবে আমরা কোষগুলোকে যুক্ত করলাম। এগুলো হচ্ছে কোষ, কয়টা কোষ আছে স্যার? এন সংখ্যক কোষ আছে, ডট ডট করে দিলাম, এন সংখ্যক কোষ আছে। এটা হলো বহিরোধ আর আমরা এন সংখ্যক রোধ আছে। প্রত্যেকের যে তড়িৎচালক বল আপাতত আমরা ই ধরে নিচ্ছি, আর অভ্যন্তরীণ রোধ প্রত্যেকটা আর, এটা দেওয়া আছে। দিক থেকে কারেন্ট প্রবাহিত হবে। আর এবার যখন এদের কোন সময়ে যুক্ত করব? সমান্তরালে। তাহলে এইখানে একটা কোষ, তারপরে এইভাবে একটা কোষ, তারপরে এইভাবে একটা কোষ, এইভাবে একটা কোষ, এইভাবে একটা কোষ, এদের সঙ্গে বহির্রোধ, ঠিক আছে। এখানেও অভ্যন্তরীণ রোধ আর, তড়িৎচালক বল প্রত্যেকটার ই, ওকে, বহির্রোধ হলো আর। তাহলে এখানেও আই কারেন্ট প্রবাহিত হবে। বলা হয়েছে এই যে কারেন্ট আই আর এই যে কারেন্ট আই সেটা হলো সমান। তো দেখো যে আমাদের এই যে বর্তনী, এটা শ্রেণী সমবায়, এটা সমান্তরাল সমবায়, তাহলে এইখানে টোটাল তুল্য রোধ কত আর এইখানে টোটাল তুল্য রোধ কত সেইটা আগে বের করে নিতে হবে। তো এই ক্ষেত্রে কয়টা কোষ আছে স্যার? এনটা কোষ শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে যখন শ্রেণী সমবায়, প্রথমত আমরা এখানে লিখছি শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, এক্ষেত্রে তুল্য রোধ কত স্যার? তুল্য রোধ, দেখো এটা তো বহির্রোধ আর এখানে এন সংখ্যক স্মল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষ আছে। তাহলে টোটাল রোধ আর ফাইনাল ইজিক্যাল টু ক্যাপিটাল আর প্লাস এইগুলোর জন্য রোধ, এগুলোর জন্য রোধ কী হবে? আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এনটি কোষ যুক্ত করলে টোটাল অভ্যন্তরীণ রোধ হয়ে গেলো এন আর, এইটা হয়ে গেল আমাদের এর জন্য তুল্য রোধ। আর এদিকে আমরা করে নেব সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। এইখানে তুল্য রোধ কত হবে স্যার? দেখো এবার যখন আর রোধ বিশিষ্ট এন সংখ্যক কোষকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব, এর জন্য তুল্য রোধ কত হয়? এইখানে আর ফাইনালটা যেটা হয় সেটা হয় টোটাল রোধ বাই এন, এটা পাই। তাহলে সমান্তরাল সমবায়ের বর্তনীর তুল্য রোধ কত হবে? তুল্য রোধ এটার সঙ্গে কিন্তু আবার শ্রেণীতে থাকবে, এটাকে বললাম আর, আচ্ছা এটা প্যারালাল, এটাকে পি বলছি আর এটাকে এস বলছি, এটা সিরিজ, আর সিরিজ আর প্যারালাল। তাহলে এটা হবে আমাদের ক্যাপিটাল আর থাকবে আর প্লাস এটা থাকবে। আগে আমরা এই রোধগুলোকেই বের করে নিলাম। এবার আই বলা হয়েছে সমান, তাই না? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত স্যার? প্রবাহ মাত্রা আই ইজিক্যাল টু টোটাল যে তড়িৎচালক বল, এন সংখ্যক কোষ যখন শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে এদের টোটাল তড়িৎচালক বল এনই হয়ে যাবে বাই এটা ক্যাপিটাল আর প্লাস এন। এবার এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত স্যার? আমি দুটো আলাদা আলাদা করে করছি। এক্ষেত্রেও যেহেতু প্রবাহ মাত্রা আই সমান, তাই এটাকেও আমরা আই লিখে দেবো। হ্যাঁ, এবার যখন কোষগুলোকে দেখো আমরা এইভাবে সমান্তরালে যুক্ত করব, এটার নিচে এটা, নিচে এটা, তাহলে এই জায়গায় যে ভোল্টেজ একই পয়েন্ট এর সাপেক্ষে এইগুলো যুক্ত, তাহলে এইখানে ভোল্টেজ কিন্তু প্রত্যেকটার জন্য সমান। এখানে যেমন বৃদ্ধি পেয়েছে এখানে সমান হয়ে যাবে, অর্থাৎ একটা কোষের যে ভোল্টেজ সেটাই আমরা এই পয়েন্টের মধ্যে পাবো, বৃদ্ধি পাবো না। তাহলে টোটাল ভোল্টেজ হয়ে গেলো এখানে এন বাই এটা। আচ্ছা এন বলছি ই, একটার জন্য পাবো, এখানে এন সংখ্যকের জন্য পাবো না। এই গেল আমাদের এর জন্য প্রবাহ মাত্রা। চলো এইবারে প্রশ্নানুযায়ী
হ্যাঁ, প্রশ্ন অনুযায়ী কী বলা হয়েছে, এই দুটো সমান। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি, এটা সমান সমান এটা করে দেবো। অতএব এন ই বাই আর প্লাস এন আর ইজিক্যাল টু ই বাই আর আর বাই এন, এটা। এবার ক্যালকুলেশনটা আমরা কি করতে পারি, যে এটা লসাগু করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এনটা উপরে চলে যাবে, সুবিধা হবে। এন ই বাই ক্যাপিটাল আর প্লাস এন আর ইজিক্যাল টু লসাগু করে দিলে এই এনটা তো উপরে চলে যাবে, আর এখানে এটার সঙ্গে এন গুণ হয়ে যাবে, আর এখানে থাকবে আর। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, এই দুটো তাহলে সমান পেলাম। বা ক্যাপিটাল আর প্লাস স্মল এন আর ইজিক্যাল টু এন আর প্লাস আর। এবারে আমরা কি করছি, যে এইটাকে এদিকে নিয়ে আসবো, আর হ্যাঁ, আরগুলোকে একদিকে নিয়ে যাব, এইটাকে এদিকে নিয়ে আসছি। তাহলে এন আর মাইনাস আর ইজিক্যাল টু এন আর মাইনাস আর, এরকম হচ্ছে। এরপরে এখান থেকে আমরা আর কমন নিলে এন মাইনাস ওয়ান আর ইজিক্যাল টু এন মাইনাস ওয়ান ক্যাপিটাল আর। এবারে দেখো এন মাইনাস ওয়ান দুদিক থেকে কেটে যাবে, এটা কেটে গেল, অতএব থাকবে স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর। হ্যাঁ, এটা একটা ভালো অঙ্ক ছিল। স্মল আর ইজিক্যাল টু আমরা পেলাম ক্যাপিটাল আর। তো এই ক্ষেত্রে উত্তর হলো অপশান সি। এইবার তোমাদের কাজ কি, তোমরা এই অঙ্কটা কিন্তু আমরা আমাদের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্র সেখানেও করেছি। তাহলে দুবার একবার তোমাদের এটা প্র্যাকটিস করে নিতে হবে। আর মনে রাখবো যে এন সংখ্যক যে রোধ, এন সংখ্যক আর অভ্যন্তরীণ বিশিষ্ট ই তড়িৎচালক কোষকে যদি শ্রেণী সমবায় সমান্তর সমবায় আমরা যুক্ত করি, প্রবাহ মাত্রা সমান দেওয়া হয়, তাহলে অভ্যন্তরীণ রোধ সমান সমান কী হবে স্যার, বহির্রোধ। এইটুকু মনে রাখতে হবে। তাহলে এই সমাধানটা করার দরকার নেই, তোমরা একবার সরাসরি উত্তরটা বলতে পারবে। এটা একটা ট্রিক্সের মতো কাজ করতে পারে, যে কথাটা আমরা এইখানে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, সমাধানটা হয়ে গেল যে এন সংখ্যক কোষকে, যাদের অভ্যন্তরীণ রোধ থাকবে, সমান্তরালে ও শ্রেণীতে যুক্ত করলে যদি প্রবাহ মাত্রা সমান হয়, তবে আর ইজিক্যাল টু হয় ক্যাপিটাল আর। বাস এইটা হলো আমাদের শর্ট ট্রিক্স। এইটাকে আমরা মনে রাখবো, যদি এন সংখ্যক অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এন সংখ্যক কোষকে আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষকে যদি একবার সমান্তরালে একবার শ্রেণীতে রেখে প্রবাহ মাত্রা সমান পাই, তাহলে আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর। তাহলে 3 নম্বর কমপ্লিট। এটা হয়ে গেল আমাদের অপশান সি। এরপরে আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 4। কী বলা হয়েছে, দুটি তারের রোধ যথাক্রমে স্মল ক্যাপিটাল আর1 ও ক্যাপিটাল আর2 এবং তাদের রোধের তাপীয় গুণাঙ্কের মান α1 α2, তাদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, কার্যকরী রোধের তাপীয় গুণাঙ্কের মান হবে। আচ্ছা, এটাও একটা ভালো অঙ্ক, যে আমাদের প্রথমে রোধ R1 R2 দেওয়া আছে এবং উষ্ণতা রোধ এবং রোধের উষ্ণতা গুণাঙ্কের মান দেওয়া আছে। আর তারপরে কি করা হলো স্যার, এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। তাহলে রোধের কার্যকরী তাপীয় গুণাঙ্কের মান কত হবে? কোশ্চেন নম্বর 4 দেখো। তো আমরা এই রোধের যে তাপীয় গুণাঙ্ক সেই সংক্রান্ত একটা রাশিমালা জানি, যে আর টি সমান সমান কী হয়, R0 1 প্লাস আলফা ডেল্টা টি। এইটা হচ্ছে আমাদের রাশিমালা। তো আমাদের কাছে দুটো রোধ রয়েছে, তাই না, R1 ও R2। এবার আমরা মনে করব, ধরি এদের রোধ দুটির তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম। কমন
তাহলে আর টি, এবার R1 তারের সাপেক্ষে এটাকে লিখলে কী লিখবো? R1 রোধ বিশিষ্ট রোধের সাপেক্ষে R1 1 প্লাস আলফা এর যে তাপীয় গুণাঙ্কের মান আলফা 1 উষ্ণতা বৃদ্ধির সমান, তাহলে আমি টি লিখে দিচ্ছি শুধুমাত্র। আচ্ছা, এবং এটা হয়ে গেল আমাদের এটার সাপেক্ষে। আর দ্বিতীয় তারের জন্য দুটো তার আছে, তাহলে এটাকে লিখবো আর টি ড্যাশ, যাতে বোঝা যায় আলাদা করে। এইটা হবে তাহলে R2 1 প্লাস R1 R2 দেওয়া আছে, হ্যাঁ, আলফা 2, এবারে গুণাঙ্কটা আলফা 2 দেওয়া আছে, আর উষ্ণতা বৃদ্ধি টি। এটা গেল। এবার বলা হলো যে এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। এদের শ্রেণী সমবায় যুক্ত করা হলো এবং এই সময়টায় আমরা ধরি রোধের যে তাপীয় গুণাঙ্ক সেটা কত স্যার? সেটা আমরা ধরে নিব আলফা ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। চলো কালো কালিটা ব্যবহার করি, এটা লিখছে না। তাহলে দুটো রোধকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, এই ক্ষেত্রে আমরা যদি আমরা কি করি, এখন টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি, যদি উষ্ণতাটা বৃদ্ধি করি, তাহলে কি করব, কি হবে, আর টি ডবল ড্যাশ লিখলাম এটাকে, সেইটা সমান R1 প্লাস R2, দুটো রোধ R1 R2কেই তো যুক্ত করা হয়েছে শ্রেণী সমবায়ে, এই দুটো রোধকে R1 আর R2 রোধকে। এটা হবে এই যে প্রথমে এটা রাশি থাকলো, তারপরে 1 প্লাস আলফা ইকুইভ্যালেন্ট, তারপরে টি, আর টি ডবল ড্যাশ, এটা সমান এটা। ঠিক আছে, এরপর আমরা কি করব, যেহেতু R1 ও R2 রোধ কে প্রথমে আলাদা আলাদা টেম্পারেচার বৃদ্ধি করা হলো, দ্বিতীয় ক্ষেত্রে এদের শ্রেণী সমবায়ে যুক্ত করে টেম্পারেচার বৃদ্ধি করা হলো, তো আমাদের বের করতে হবে এই আলফা 1 আলফা 2 এর সঙ্গে আলফা ইকুইভ্যালেন্টের কী সম্পর্ক। তাই এই যে দুটো বৃদ্ধি সেটা তো সমান হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নানুযায়ী আর টি ডবল ড্যাশ ইজিক্যাল টু R1 এর জন্য যে বৃদ্ধিটা ঘটবে, আর টি যেটা প্লাস আর টি ড্যাশ যেটা, এটা সমান হবে এটা ইজিক্যাল টু এটা প্লাস এটা হবে। এবার আমরা এগুলো বসাবো, এটাকে এদিকে লিখছি R1 প্লাস R2 1 প্লাস আলফা ইকুইভ্যালেন্ট টি ইজিক্যাল টু এটা আর এটা বসাবো, R1 1 প্লাস আলফা 1 টি এবং R2 1 প্লাস আলফা 2 টি, এটা হলো। এখানে গুণ করে দিতে হবে, তাহলে গুণ করলে কিছুটা শর্ট হবে। দেখো কী হলো, R1 আলফা 1 টি প্লাস R2 প্লাস R2 আলফা 2 টি। কী করতে পারি আমরা, এক কাজ করতে পারি, এটাকে যদি গুণ করে দিই তাহলে এর মতো একটা টার্ম পাবো, এর সঙ্গে এটা পাবো, এটাকেও গুণ করে দিই তাহলে সুবিধা হবে। তাহলে এখানে থাকছে R1 R2, আর এটাকে 1 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো, আর এটাকে এটার সঙ্গে গুণ করব, প্লাস R1 R2 আলফা ইকুইভ্যালেন্ট টি, এটা সমান। এবার এটাকে যদি সোজা করে সাজিয়ে লিখি
তাহলে দেখো R1 প্লাস R2 একদিকে থাকবে, R1 প্লাস R2 এদিকে তাহলে থেকে যাচ্ছে R1 আলফা 1 টি প্লাস R2 আলফা 2 টি। দেখা যাচ্ছে R2 আলফা 2 দেখি, হ্যাঁ চলো কাজ চলে যাবে। তো এইটুকু অংশ তো বাদ হয়ে গেল, এবার আমাদের জায়গা লাগবে, এটা ক্লিয়ার করে দিলাম। তাহলে দেখো যে এই গোটাটা থেকে এটাকে যদি এই পারে নিয়ে আসি তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, এবার এটা আর এটা থাকছে, এটা আমি এখানে লিখলাম R1 প্লাস R2 থাকছে আলফা ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টি ইজিক্যাল টু, এখান থেকে এবার টিটা কমন যেতে পারে, তাহলে আলফা R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 টি, তাহলে এই টি এর সঙ্গে এইটি কমন গেল, আমরা বের করব এইটা। তাহলে আর আলফা ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু R1 আলফা 1 R2 আলফা 2 বাই R1 প্লাস R2 প্লাস R2। ঠিক আছে, এটাই উত্তর আছে মনে হচ্ছে, R1 আলফা 1 R2 আলফা 2, হ্যাঁ অপশান সিটা, অপশান সি এই গেল উত্তর। আচ্ছা এবারে দেখো আমাদের ওভারঅল যে রেজাল্টটা বের হচ্ছে, আমাদের প্রথম ক্ষেত্রে যখন আমরা অঙ্কগুলো সাজিয়েছিলাম কী হয়েছিল, আর টি এরকম ছিল, R1 1 প্লাস আলফা টি ছিল, আর টি ড্যাশ R2 1 প্লাস আলফা টি এটা ছিল, আর টি ডাবল ড্যাশ যেটা শ্রেণী সমবায়ে যুক্ত করার পর হয়েছিল, তাহলে এটা হবে R1 প্লাস R2 1 প্লাস কিসের 1 প্লাস আলফা ইকুইভ্যালেন্ট টি এইটা। তো এই আলফা 1 আলফা 2 এর সঙ্গে এর যখন সম্পর্ক বের করব তখন কি আসছে দেখো স্যার, R1 আলফা 1 R2 আলফা 2, এই R1 আলফা 1 R2 আলফা 2 বাই R1 R2 এর সঙ্গে যে রেসপেক্টিভ আলফাটা থাকছে সেটা। ওকে, মানে এইটা এটা 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 আর এটা এটা এটার মধ্যে সম্পর্কটা R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 বাই R1 প্লাস R2 এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে তিনটা রাশিমালা একসঙ্গে লেখো, আর আলফা ইকুইভ্যালেন্টটা কীভাবে হচ্ছে সেটা দেখো। ক্যালকুলেশনে একবার শিখে গেলাম আর সেকেন্ড টাইম করার দরকার নেই, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, লিখলাম R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 বাই এটা। ব্যাপারটা এরকম ছিল আসলে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে সমান সমান পাবো, যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে এরকম R1 প্লাস R2 সবগুলো তো গুণ করেছি তাই না, আলফা ইকুইভ্যালেন্ট এটা পাবো। অতএব আমরা তো এটা বের করব, আলফা ইকুইভ্যালেন্টটা বের করব, তাহলে এটা কোথায় চলে যাবে স্যার, নিচে R1 আলফা 1 R2 আলফা 2 বাই R1 প্লাস R2। এই ক্যালকুলেশনটা আমি করে দেখালাম। এবার এটাই হলো আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করছে, যত আমরা এই অঙ্কটা থেকে 2 বার 3 বার 4 বার প্র্যাকটিস করব এটা একদম মনে থেকে যাবে যে R1টাকে RTটা যেটা R1 এর জন্য লিখব, আর R2 এর জন্য RT ড্যাশটাকে লিখব, শ্রেণী সমবায়ে যুক্ত করে লিখব, তাহলে এই ক্ষেত্রে রেজাল্টটা আমাদের কি হয়, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা বাই এটা। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে স্যার, এল বাহু বিশিষ্ট একটি ত্রিভুজাকার লুপের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, বি প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে এমনভাবে রাখা হলো যাতে লুপের তল চৌম্বক ক্ষেত্রের দিকে থাকে, লুপের ক্রিয়ারত টর্কের মান কত। আচ্ছা টর্কের মান জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা এইখানে একটা কথা দেখো যে লুপের তল চৌম্বক ক্ষেত্রের দিকে থাকে, আমরা যদি এইখানে কোনো একটা লুপকে রাখি তাহলে লুপের তল না, লুপকে যে তলে রাখা হয়েছে সেই তলটা চৌম্বক ক্ষেত্রের দিকে হবে, চৌম্বক ক্ষেত্রের দিকে অর্থাৎ লুপ যে তলে আছে, যে তলে আছে সেটা চৌম্বক ক্ষেত্রের দিকে, চৌম্বক ক্ষেত্রের
দিকে। এবার লুপের তল, লুপের যেটা নিজস্ব তল, হ্যাঁ, লুপের তল ও চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এটা আমরা 90 ডিগ্রি ধরে সমাধান করব, কারণ লুপ যে তলে আছে সেটা চৌম্বক ক্ষেত্রের দিকে। এবার লুপের যে নিজস্ব তল সেটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি নাও হতে পারে, আবার 90 ডিগ্রি হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এটা 90 ডিগ্রি ধরেই সমাধানটা করতে হবে। তাহলে আমাদের টর্কের রাশিমালা কত হয় স্যার? টাউ ইজ ইকুয়াল টু BIA সাইন থিটা। ওকে, কি মান দেওয়া আছে? এল বাহু বিশিষ্ট এইখানে যে ত্রিভুজটা রাখা হবে তার বাহু দেওয়া আছে, এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা আমাদের বের করতে হবে। বাকি রাশিমালাগুলো তো এরকমই থাকবে, BI শুধু এটাকে চেঞ্জ করতে হবে। এবার সমবাহু এর যে ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কত হয়? √3/4 ইন্টু L স্কোয়ার, এটা। তাহলে এটা আমরা বসাবো √3/4 L স্কোয়ার, আর সাইন তো 90 ডিগ্রি ধরবো, তাহলে 1 হয়ে যাবে। তাহলে উত্তর হলো √3/4 BIL স্কোয়ার। এটা হচ্ছে অপশান ডিতে। এই গেল আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 6। কী বলা হয়েছে স্যার? নিয়নের পরমাণুর লব্ধি চৌম্বক ভ্রামকের মান হবে অসীম, μb 0, μb/2। আচ্ছা, নিয়ন একটা কী পরমাণু? নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা কক্ষে কোনো রকম বিজোড় ইলেকট্রন থাকে না, ফলে এদের যে চৌম্বক ভ্রামক সেটা আমরা কত পাবো স্যার? 0 পাবো। তাহলে কোশ্চেন নম্বর 6-এর উত্তর হয়ে গেল অপশান সি 0। নিয়নের বা সমস্ত যে নিষ্ক্রিয় গ্যাস তাদের চৌম্বক ভ্রামক আমরা 0 পাবো। এটা হয়ে গেল অপশান সি। 6 নম্বর কমপ্লিট। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে স্যার? একটি প্রত্যাবর্ত বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক বলের কম্পাঙ্ক যদি n হয় তবে তার ক্ষমতা কম্পাঙ্কের উপর নির্ভর করে, তা হলো n/2 ও 0। আচ্ছা, এটাকে আমরা গ্রাফ দিয়ে করার চেষ্টা করব। যদি আমরা I আর n এর মধ্যে গ্রাফ করার চেষ্টা করি, দেখো একটা AC প্রত্যাবর্তী যে কারেন্ট সেটা কীভাবে গমন করে? এইভাবে গমন করে, এইভাবে, তাই না? এইবার পাওয়ারের যে রাশিমালা সেইখানে দেখো আমরা কি পাচ্ছি? P = V²/R, এটা পাচ্ছি। অথবা P = I²R, যেটা দিয়েই যায় না কেন, V এর সাপেক্ষে কিংবা এর সাপেক্ষে পাওয়ারে কিন্তু স্কোয়ার আছে, তাই না? এবার পাওয়ারের সাপেক্ষে যখন আমরা এই গ্রাফটাকে করার চেষ্টা করব, এটা মনে করো টাইম, এটা মনে করো I কিংবা V, যাই হোক, ভোল্টেজটাও কমা বাড়া করবে আর কারেন্টটাও কমা বাড়া করবে। তাহলে পাওয়ারে I কিংবা V এ যেটা নেগেটিভ টার্ম থাকবে, যেমন এটা কমছে, এটা নেগেটিভ প্রান্তে আছে, সেই ক্ষেত্রে পাওয়ারে কিন্তু কোনো এই P কখনো নেগেটিভ হবে না, P সবসময় পজিটিভ হবে। কারণ এটা কি, এই দুটো কি স্কোয়ার আছে, আর যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে P V এর সাপেক্ষেও বলি কিংবা I এর সাপেক্ষে বলি, এটা তো স্কোয়ার আছে, তাহলে মাইনাসে যখন আমরা স্কোয়ার করব সেটা তো প্লাস হয়ে যায়, তাহলে সবসময় পাওয়ারটা পজিটিভই পাবো। বুঝতে পারলাম? এবার স্যার আমরা এই T ভার্সেস I গ্রাফের সাপেক্ষে যদি P ভার্সেস T গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি, সেটা কেমন হবে? এইখানে তো সব আমরা পজিটিভ পাবো। এর জন্য আমরা কি করলাম? এটাকে 4টা অংশে ভাগ করে নিলাম। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা একটা অংশ। এতদূর পর্যন্ত এসে একটা পর্যায়কাল আমাদের সম্পন্ন হয়েছে। তাহলে দেখো এইখানে আমরা P এর গ্রাফটা কীরকম পাবো? এটার জন্য এরকম পাবো, এটার জন্য এরকম পাবো, এটার জন্য এরকম পাবো, এটার জন্য এরকম পাবো। তাহলে এইখানে আমাদের গ্রাফটা সব পজিটিভ প্রান্তেই পাওয়া যাবে। এটা হলো আমাদের P ভার্সেস T এর গ্রাফ। তাহলে এই ক্ষেত্রে কম্পাঙ্ক যদি আমরা n বলে থাকি, এই ক্ষেত্রে কম্পাঙ্ক কত হবে? এর ডাবল হচ্ছে, দেখো 2n। ওকে, তাহলে এই উত্তরটা হবে আমাদের অপশান সি। ওকে, এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 8। 8 নম্বরে কী বলা হয়েছে স্যার? E = প্রথম বন্ধনী 8√2 sin ωt প্লাস 6√2 sin ωt ভোল্ট। তড়িৎচালক বলের বর্গসাধ্য গড় মান কত হবে? VRMS জিজ্ঞাসা করা হয়েছে।
8 ভোল্ট, 6 ভোল্ট, 10 ভোল্ট, 14 ভোল্ট, এটাকেও আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করব, এটাও সমাধান করব না। কি শর্ট ট্রিক্সটা স্যার? যদি কোনো একটা এসি কারেন্ট এইভাবে দেওয়া থাকে, কিভাবে দেওয়া থাকে, এসি কারেন্ট হোক, এসি ভোল্টেজ হোক, যেমনটা আমাদের ইটা দেওয়া আছে, এইভাবে যদি দেওয়া থাকে E1 সাইন ওমেগা টি প্লাস E2 সাইন 2 ওমেগা টি, অথবা এরকমও যদি দেওয়া থাকে, এবার আমি আই দিয়ে লিখছি, মনে করো I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি, যেভাবেই থাকুক না কেন, আমরা আমাদের যখন ERMS অথবা IRMS বের করতে বলবে, কি করব, দিব আমরা। আচ্ছা, আমি দুটোই আলাদা আলাদা করে দিচ্ছি, রুট ওভার E1 প্লাস E2 এর স্কোয়ার বাই 2, এটাতেও রুট ওভার I1 প্লাস I2 এর স্কোয়ার বাই 2, এইটা হলো মানে গোটাটাতে স্কোয়ারটা আছে, রুট ওভারটা আছে। তাহলে আমরা এবার সমীকরণটা লিখছি। আমাদের কি দেওয়া আছে, একটা এসি ভোল্টেজ 8√2 সাইন ওমেগা টি প্লাস 6√2 সাইন 2 ওমেগা টি, এটা দেওয়া আছে, তাই না? এই ওমেগা টি আর ভিতরে সাইন 2 ওমেগা টি, এতে কিন্তু কোনো এফেক্ট পড়বে না, এটা √2, বুঝে গেল? আমরা সরাসরি এই ফর্মুলা ব্যবহার করে উত্তরটা করতে পারবো। অতএব ERMS বের করব, ERMS বের করব, ERMS বের করব, রুট ওভার দিব এইটা আর এইটা, E1 E2 বলতে এই অংশটা, এই অংশটা, সাইনের সঙ্গে যেটা যুক্ত আছে সেই সহগটা, সাইন এইখানে সাইনের সঙ্গে যে সহগটা যুক্ত আছে সেটা, এই দুটোর স্কোয়ার করব। তাহলে 8√2 তার স্কোয়ার প্লাস 6√2 তার স্কোয়ার বাই 2। এবার রুট ওভারগুলোকে ভাঙাও, তাহলে কত হবে, 64 আর ইন্টু 2, 64 ইন্টু 2 প্লাস 36 ইন্টু 2 বাই 2। এবার একটা জিনিস দেখো, এখান থেকে 2 কমন নিতে পারি না, 2 কমন নিয়ে নেব, 64 প্লাস 36, নিচে 2 কেটে গেল, এই দুটো যোগ করলে কত হয়, 100 রুট ওভার ভাঙালে 10। উত্তর কিসের? উত্তর 10 আছে অপশান সি, 10 ভোল্ট, অপশান সি, বুঝে গেছে? তাহলে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টাইপ। যদি এইভাবে এসি কারেন্টের ভোল্টেজ হোক কিংবা কারেন্ট হোক দেওয়া থাকে E1 E2 রূপে, তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারবো, VRMSটা বের করতে পারবো এইভাবে। চলে গেলাম আমি কোশ্চেন নম্বর 9। কী বলা হয়েছে, এম্পিয়ারের চক্রীয় নীতির ক্ষেত্রে ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপটি হলো। আচ্ছা, এটা তো ডাইরেক্ট থিওরিটিক কোশ্চেন, 4টা অপশান দেওয়া আছে। আমরা ম্যাক্সওয়েল এম্পিয়ারের যে সার্কিটাল ল এর সংশোধন করেছিলেন সেই রূপটা জানতে চেয়েছি, যেখানে তিনি সরণ প্রবাহ মাত্রাকে নিয়ে এসেছিলেন, সেই রূপটা কী হয় স্যার? আমি একবার উত্তরটা লিখছি তাহলে। 9 নম্বর, সেটা হবে অপশান ডি, ক্লোজ ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইজিক্যাল টু মিউ নট আই, এটা তো আগে ছিল, প্লাস তিনি যোগ করেছেন মিউ নট এপসাইলন নট ডি কিউ ই বাই ডিটি। এই যে এপসাইলন নট ডি কিউ ই বাই ডিটি, এটাকেই আমরা বলি আইডি, সরণ প্রবাহ মাত্রা, ঠিক আছে? তাহলে এই রূপটা কিন্তু সরাসরি MCQতে আসে। হয়ে গেল কোশ্চেন নম্বর 10। কী বলা হয়েছে স্যার, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট তা হলো, বাহ, এটা তো একদম চকলেট কোশ্চেন। কোনটা? এক্সওসি, গামাওসি, রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ। কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, যার কম্পাঙ্ক সবচেয়ে বেশি, কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি? গামা রশ্মির। তাহলে হয়ে গেল আমাদের অপশান বি, 10 নম্বর অপশান বি, গামা রশ্মি হয়ে গেল। তারপরে আমরা চলে যাব সেকশন বি, যেখানে যুক্তি, দাবি ও যুক্তি, আর 4টা করে অপশান দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি অঙ্কটা পড়ছি। 11 যে দাবি দেওয়া আছে সেটা কি দেখো, যখন ধারকের আধানের কোনোরূপ পরিবর্তন না হয় তখন ধারকের পাতগুলির মধ্যবর্তী ফাঁকের মধ্য দিয়ে সরণ তড়িৎ প্রবাহিত হয়। আচ্ছা,
যুক্তি কী দেওয়া আছে, কোনো একটি অঞ্চলে সময়ের সঙ্গে তড়িৎ ক্ষেত্র তথা চৌম্বক ক্ষেত্র তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হলে ওই অঞ্চলে সরণ প্রবাহের সৃষ্টি হয়। এই দুটো দেওয়া আছে। এবার দেখো যে দাবি ও যুক্তি এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু দুটোই ভুল আছে। আমরা যদি রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা এবং 60 যে বইটা, এটার দুটার ক্ষেত্রেই এই সংসদ নমুনা প্রশ্নপত্রটা দেওয়া আছে, সেটার সঙ্গে এই দাবি আর যুক্তি যেগুলো দেওয়া আছে সেগুলো মিলছে না। তাহলে এইখানে প্রথমে দাবিটা নিয়ে আমি আলোচনা করেছি। দাবিটাতে কী বলা হয়েছে দেখো, যখন ধারকের আধানের কোনোরূপ পরিবর্তন না হয়। এর অর্থ কী, তার মানে ধারকে কোনো রকম কারেন্টের পরিবর্তন হচ্ছে না। কারেন্টের পরিবর্তন না হলে যে তড়িৎ ক্ষেত্রের কোনো পরিবর্তন হবে না। তড়িৎ ক্ষেত্রের যদি পরিবর্তন না হয়, তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন হবে না। তড়িৎ ফ্লাক্সের যদি পরিবর্তন না হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের উৎপন্ন হবে না। ম্যাগনেটিক ফিল্ড যদি উৎপন্ন না হয় তাহলে ইডি কারেন্ট প্রবাহিত হবে না, আইডি কারেন্ট প্রবাহিত হবে না, মানে সরণ তড়িৎ প্রবাহিত হবে না। কখন স্যার আমরা এই সরণ প্রবাহ মাত্রা পাবো? পরিবর্তনশীল তড়িৎ প্রবাহের জন্য বা পরিবর্তনশীল তড়িৎ ফ্লাক্সের জন্যই শুধুমাত্র আমরা সরণ প্রবাহ মাত্রাটাকে পাবো, যেটা ক্যাপাসিটর চার্জিং আর ডিসচার্জিং অথবা এসি কারেন্ট প্রবাহিত হওয়ার সময় আমরা পাই। তাহলে এ নম্বর অপশানটা কিন্তু ভুল আছে। কমন। এবার যুক্তি যেটা দেখো, কোনো একটি অঞ্চলের সময়ের সঙ্গে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হলে লেখা আছে। এটা হবে আসলে হলে, যদি সময়ের সঙ্গে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রে বা তড়িৎ ফ্লাক্স পাই তাহলে সরণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে দাবি আর যুক্তি দুটোই ভুল। এটা যেটা আমরা 60 বইটা আছে একদম লাস্টের দিকে সেটা দেওয়া আছে, তোমরা সেখানে অপশান সি দেওয়া আছে। ঠিক আছে, আর ওইখানে ফ্লাক্সের পরিবর্তন হলে এইটা লেখা আছে। তাহলে দাবি ভুল, যুক্তি ঠিক। ওই ক্ষেত্রে উত্তর হয়েছে অপশান সি। আর রায়মার্টিন প্রশ্নবিচিত্রে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে অপশান ডি। অপশান ডিটা তো হবে না, কারণ এখানে দাবিও ভুল রায়মার্টিন অনুযায়ী। রায়মার্টিন প্রশ্নবিচিত্র অনুযায়ী দাবিও ভুল আর যুক্তিও ভুল, দুটোই ভুল আছে। ঠিক আছে, তাহলে মুদ্রা কথা হচ্ছে যে রায়মার্টিন 11 নম্বর যে যদি আমরা প্রশ্নবিচিত্রাটা দেখি, প্রশ্নবিচিত্রা সেই অনুযায়ী দাবিটা কী হবে স্যার? ভুল। যুক্তিটা কী হবে স্যার? এটাও ভুল। এই দুটোই ভুল। তাহলে এরকম কোনো অপশান নেই। আর যেটা 60-60 ক্ষেত্রে আমাদের দাবি ভুল, হ্যাঁ দাবিটা ভুল। আর এখানে যুক্তিটা ঠিক বলা হয়েছে। তার কারণ কি ছিল? তার কারণ ছিল যে যেটা না হলে লেখা আছে কিনা, ফ্লাক্সের পরিবর্তন না হলে ওখানে লেখা আছে হলে, সেই জন্য ওটা যুক্তি ঠিক আছে। এইগুলো আমাদের 11 নম্বর। এরপর আমরা চলে যাব 12 নম্বর। যাতে কোনো কনফিউশন না হয় তাই আমি একদম স্পষ্ট করে লিখে দিলাম, কারণ এখানে হলে লেখা ছিল, হলে ফ্লাক্সের পরিবর্তন হলে তো আমরা সরণ প্রবাহ মাত্রা পাবো। এবার 12 নম্বরে আসছি। 12 নম্বরে কী বলা হয়েছে স্যার? একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় একটি ইলেকট্রন বিক্ষিপ্ত হয়। এটা সম্ভব হবে যদি ওই অঞ্চলে কোনো চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব না থাকে। আচ্ছা, এখানেও দাবিটাকে দেখো, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে একটা ইলেকট্রন বিক্ষিপ্ত হবে। এবার বলা হয়েছে যে ওই অঞ্চলে কোনো চৌম্বক ক্ষেত্রই থাকবে না। চৌম্বক ক্ষেত্রটা যদি না থাকে তাহলে বিক্ষিপ্ত হবে কিভাবে? তাহলে এটা ভুল আছে। এইবার যুক্তি দেওয়া হয়েছে, ইলেকট্রনের উপর ক্রিয়ারত বল প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে এটা তো ঠিক আছে যে ইলেকট্রনের উপর ক্রিয়ারত বল যেটা এফ, 12 নম্বর আমরা করছি, যেটা এফ, সেটা তো এফ ইজিক্যাল টু কি হয়? কিউ ভিবি। তাহলে ইলেকট্রন হলে ইভিবি। এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে, এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এফ সমানুপাতিক বি বলতে পারি আমরা, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক। কিন্তু আমাদের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, এখানেও এই উত্তরটা ভুল দেওয়া আছে, অপশান ডি দেওয়া আছে। অপশান ডি হবে না, এটা হবে অপশান বি। দাবি ভুল কিন্তু যুক্তি ঠিক আছে। রায়মার্টিন 60-60তে আমাদের অপশান বি দেওয়া আছে। ঠিক আছে, দাবি এখানে লিখে দিচ্ছি। তাহলে আমি দাবি স্যার কী হবে? দাবি হবে ভুল, আর যেটা যুক্তি দেওয়া আছে সেটা সঠিক। এরপরে আমরা চলে যাব সেকশন সি। সেকশন সিতে এবার কী দেওয়া আছে দেখো, একটি পাতলা ধাতব প্লেট P
পিকে সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে এমনভাবে রাখা হলো যাতে ধারগুলি পাতকে স্পর্শ করে। এখন ধারকত্বের মান হবে C/2 2C, সি অসীম। আচ্ছা, যদি একটা ধাতব পাতকে যখন আমরা স্পর্শ করিয়ে রাখবো ধারকের প্লেট দুটোর মধ্যে, তাহলে ধারক তো পরিবাহী, তাই না? এবং এর যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা কত হয়? অসীম হয় ধাতুর ক্ষেত্রে। তাহলে ছবিটা করে দিচ্ছি। এই হলো আমাদের এটা পজিটিভ প্লেট, এই হলো নেগেটিভ প্লেট, সমান্তরাল পাত ধারক, এর মধ্যে একটা ধাতব পাত এইভাবে স্পর্শ করিয়ে রাখা হয়েছে। তো প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ধারকত্ব C = আমরা কি জানি স্যার? K/0 A/D। এইবার দেখো এই ধাতব পাতের ক্ষেত্রে যে K সেটা হয় অসীম, তাহলে এখানে টোটালটাই হয়ে যাবে অসীম, ধারকত্ব অসীম হয়ে যাবে। অথবা এইভাবেও আমরা এটাকে সমাধান করতে পারি যে এই যে ধাতব পাত যখন এর মধ্যে দিয়ে যুক্ত করব, তাহলে এই যে ডিস্টেন্স, কারণ দুটো পাত মিলে তাহলে তো একটা পাতে পরিণত হলো, কারণ আধান তো প্রবাহিত হয়ে সম আধানে পরিণত হয়ে গেছে। তাহলে এইখানে ডিস্টেন্সটা হয়ে যায় 0, K/0। তাহলে এটা একটা পদ্ধতি, বাই 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে আমরা কী পাবো? ইনফিনিটি। আমাদের অপশান ডি, হ্যাঁ, অসীম হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর কত স্যার? কোশ্চেন নম্বর 14তে কী বলা হয়েছে? নিচের চিত্রে একটি সাম্য অবস্থায় হুইস্টন ব্রিজকে দেখানো হয়েছে। আচ্ছা, এখন পি রোধ যদি 11 ওহম দ্বারা পরিবর্তিত করা হয়, তবে নিচের কোন পদক্ষেপ নিলে বৃষ্টির সামনে আসবে না? আচ্ছা, এই অঙ্কটা আমাদের অপশান টেস্ট করে দেখতে হবে যে কোন ক্ষেত্রে সাম্য থাকবে আর কোন ক্ষেত্রে সাম্য থাকবে না। তাহলে আগে আমরা প্রদত্ত যে হুইস্টন ব্রিজটি দেওয়া আছে সেটা অঙ্কন করে দিলাম। কোথায় কত রোধ দেওয়া আছে? এইখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, তারপরে এইখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, হ্যাঁ, আর এর সঙ্গে আমাদের একটা ব্যাটারি কানেক্ট করে দেওয়া আছে। এটা হবে না, এর সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট করে দেওয়া আছে। আর রোধগুলো কত কত দেওয়া আছে স্যার? এটা হচ্ছে 20, এটা হলো RSPQ, এটা হচ্ছে 20, এটা হলো 200, এটা হলো 10, আর এটা হলো 100। এটা হলো প্রাথমিক অবস্থা। এবার সেকেন্ড কন্ডিশনে বলা হচ্ছে এই যে পি রোধ সেটাকে 11 করা হলো, পিকে কত করা হয়েছে? 14 নম্বর। পি = 11 ওহম করলে কোনটিতে সাম্য থাকবে না? সাম্যের শর্ত কি স্যার? সাম্যের শর্ত হচ্ছে এটা, P/Q = R/S হতে হবে, অথবা আমরা কোনাকুনি যদি গুণ করে দিই PS = RQ, এইটা হতে হবে। এই দুটোর মধ্যে কোনো একটা হলে আমরা বলতে পারি আমাদের যে হুইস্টন ব্রিজ সেটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে এক এক করে যাচাই করি। অপশান এ যেটা বলা হয়েছে যে আর এর মান 2 একক বৃদ্ধি করা হলো, আর এর মান এটা যদি 2 বৃদ্ধি করি, 2 ওহম বৃদ্ধি করি, তাহলে কি হবে? পিটাকে এখন আমাদের কত ধরতে হবে স্যার? 11, বুঝে গেছে? তাহলে P/Q আগে বের করে নি, কত হচ্ছে? P/Q কত হলো? পিকে ধরবো 11, কিউ কত দেওয়া আছে? 100, তাহলে কাটাকাটি যাবে না, এটাই হবে। এবং R/S যখন বের করব, আরকে কত বৃদ্ধি করব স্যার? আরকে বৃদ্ধি করব 2, তাহলে এটা হবে 20 + 2/200 = 22/200, কাটাকাটি করলে 11/100। তাহলে আমরা P/Q = R/S পেয়ে গেলাম। তার মানে এইটা আমাদের উত্তর হবে না, এটা সাম্য অবস্থায় আছে, আমাদের বলেছে কোন ক্ষেত্রে হবে না। এবার অপশান বিটা টেস্ট করব। অপশান বিটাতে কী দেওয়া আছে স্যার? এস এর মান 20 ওহম বৃদ্ধি করা হলো। এবার কার মান বৃদ্ধি করছে? এসকে 20 বৃদ্ধি করা হলো, এসকে 20 ওহম বৃদ্ধি করা হলো। তাহলে আবার P/Q টেস্ট করি। P/Q দেখো করলে কত হবে? এটাই হবে, পি এর তো কোনো পরিবর্তন করছে না, এসকে বৃদ্ধি করা হয়েছে, R/S। আরটা এবার 20 থাকছে, আর এসটা কত করা হয়েছে? 220, 20 যোগ করলে 200 + 220, এটা 0 এটা 0 কাটলো, তাহলে থাকবে 1/11। এবার দেখো দুটো কি সমান হলো? এখানে কিন্তু সমান হচ্ছে না, তাহলে এটাই হবে আমাদের উত্তর। এবার তোমরা বাকিগুলো যাচাই করতে পারো, বাকিগুলো যাচাই করলে মিলবে না, P/Q অর্থাৎ P/Q R/Sই আসবে। তাহলে এক্ষেত্রে উত্তর হলো আমাদের অপশান বি। কমপ্লিট। আমি চলে গেলাম নেক্সট অঙ্ক, কোশ্চেন নম্বর 15 নম্বরে কী বলা হয়েছে স্যার? নিম্নে প্রদর্শিত বর্তনীতে এ ও বি এর মধ্যে কার্যকরী রোধ কত হবে? চারটা অপশান দেওয়া আছে, 6R/5, 8R/5, 2R এবং আলফা।
তাহলে বর্তনীটা অঙ্কন করতে হবে এবং দেখতে হবে কিভাবে এটা সমাধান করব। দেখো কি বর্তনী দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আগে অঙ্কন করছি। এইখানে আমাদের এ, আচ্ছা একটু নিচে থেকে এ, তারপরে এইখানে একটা, এদিকে একটা, এটা, আর এইখানে একটা রোধ আর হলো, আর এদিক থেকে একটা, আর এদিক থেকে একটা আসবে, এদিক থেকে একটা, আর এদিক থেকে একটা যাবে, আর এইখানে একটা, এইটা হলো আমাদের এ, এইটা হলো বি, প্রত্যেকটা রোধ আর 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 আর, এটা হচ্ছে আমাদের বর্তনী। এ ও বি বিন্দুর মধ্যে এইখানে তুল্যরোধ বের করতে হবে। তাহলে সিম্পলি আমরা এইটাকে সমাধান করার জন্য একটা জিনিস কি করব, যে এইখান থেকে মনে করব যে কারেন্টটা এখানে প্রবেশ করছে সেইটা স্যার I1 প্লাস I2, এটা এইখানে যে কারেন্টটা প্রবেশ করলো, এইদিকে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা I1 বলবো, এইদিকে যে কারেন্টটা যাবে সেটাকে I2 বললাম। আচ্ছা, এই I1 কারেন্টটা তো এই পথে বেড়ে যাবে। এবার I2 কারেন্টটা দেখো, এই দিকে যে কারেন্টটা যাবে সেটাকে আমি I3 বললাম। I2টা এবার দুটো রাস্তা পাবে এইখানে, তাহলে ভাগ হয়ে যাবে, এদিকেরটাকে I3, তাহলে I3টা এই পথে যাবে, আবার এদিক থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার এইদিকে যে কারেন্টটা যাবে, এইদিকে কারেন্টটা কত যাবে স্যার, এটা টোটাল ছিল I2, এখান থেকে I3 মাইনাস, এই কারেন্টটা এদিকে যাবে, এইখানে এসে এটা I2 মাইনাস I3, আর এদিক থেকে আসছে I3 প্লাস I3 হয়ে আবার I2 পরিণত হবে। তাহলে এইখানে I2 আর এদিক থেকে I1 এসে আবার দুটো যুক্ত হয়ে I1 প্লাস I2 বের হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে যত কারেন্ট প্রবেশ করছিল তত কারেন্ট বের হয়ে গেছে। এটাই হচ্ছে সার্কিটের নিয়ম, আধান সংরক্ষণের নীতি। এবার দেখো, যেখানে যেখানে একই কারেন্ট যাচ্ছে সেখানে আমরা কি করব, এটা আসলে এটা, হ্যাঁ, সেখানে আমরা শ্রেণী সমবায় আর বাকি ক্ষেত্রে সমান্তরাল সমবায় এভাবে করব। তাহলে এই দুটো বর্তনীর কথা আগে ভাবি। দেখো, এই দুটো বর্তনী আর এই দুটো বর্তনী, এটাতে আর এটাতে একই প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে ওরা শ্রেণী সমবায় যুক্ত। তো এর যে নেক্সট বর্তনীটা সেটা কেমন হবে, এরকম হবে। এটা এরকম থাকলো, হ্যাঁ, এইখান থেকে এই দুটোকে যোগ করে দেবো, আর 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 শ্রেণী সমবায়ে যুক্ত, যোগ করলে কত হবে 2R, আর এটা শ্রেণী সমবায়ে যুক্ত, এটা এরকম। তাহলে এটাও হলো 2R, আর এটা যোগ করে এটাও হলো 2R। এটা এ পয়েন্ট, এর সঙ্গে এইভাবে আমাদের আরেকটা আছে, মানে এই দুটো মিলে এটা হয়েছে কিন্তু। এরপরে এই দিকে আরেকটা রোধ আছে, তারপরে এটা রোধ থাকবে, এই দুটো থাকবে, তাহলে এই দুটো আছে, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। এবার দেখো আবার কি হয়েছে, এই দুটোকে এবার নিয়ে কাজ করব। তাহলে এই দুটোর জন্য আমরা সমান্তরাল সমবায় পাচ্ছি, এটা 2R, তাহলে সমান্তরাল সমবায় হলে এই দুটো মিলে এবার একটা রোধ করব। তাহলে এই দুটোকে একটা বানিয়ে দিলাম, তাহলে কত হবে, দুটো সমমানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তার হাফ হয়ে যায়। তাহলে 2R/2 সমান কী পাবো, R, অথবা আমি করে দেখিয়ে দিচ্ছি, এই দুটোর জন্য তুল্য রোধ, এটাকে আমি R1 বললাম, কত পাবো স্যার, R1 × R2, তার মানে 2R × 2R/2R প্লাস 2R, R1 × R2 R1 প্লাস R2, তাহলে হচ্ছে এটা 4R² 4 কেটে যাবে, এটা দিয়ে এটা কেটে যাবে, থাকবে R। তাহলে এটা আবার আমরা ফিরে R পেয়ে গেলাম। আচ্ছা, এটা হলো এটা, আর এটা আঁকতে হবে এবার, এটা এদিকে আছে আর এটা এখানে আছে, আর এই দুটোর জন্য এটা, আর এইখানে এটা থাকবে, তাহলে এটা থাকবে আর এটা এখানে যুক্ত হবে,
এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে উপরের দিকে এখন এটা 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 তিনটাই আর, এখানে দুটো আর। তাহলে এই তিনটা সমান্তরালে, এই দুটো সরি এই তিনটা শ্রেণীতে আর নিচের দুটো শ্রেণীতে। তাহলে আবার ডাইরেক্ট করে দিচ্ছি, শ্রেণীতে থাকলে কী হবে স্যার, যোগ হয়ে যাবে। তাহলে উপরের জন্য আমরা টোটাল কত রোধ পাচ্ছি, 3R। নিচের জন্য কত রোধ পাচ্ছি, নিচের জন্য 2R। আর 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 করে 3R, আর 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 করে 2R। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এবার এই দুটো আবার কিসে যুক্ত স্যার, সমান্তরালে যুক্ত। সমান্তরালে যুক্ত হলে এটাকে বললাম আর ফাইনাল, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, 3R ইন্টু 2R বাই 3R প্লাস 2R। তাহলে এটা হচ্ছে 6R স্কোয়ার বাই 5R। তাহলে আর এর সঙ্গে এটা কেটে যাবে, তাহলে উত্তর হচ্ছে 6R বাই 5। এটা আছে অপশান এতে, 6R, হ্যাঁ 6R বাই 5, এটা অপশান এ। ঠিক আছে, তাহলে এই ধরনের যে ডায়াগ্রাম ভিত্তিক অঙ্কগুলো সেগুলো এইভাবে সমাধান করতে হবে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 16। কী বলা হয়েছে স্যার, নিচে প্রদত্ত বর্তনীতে এ ও বি এর মধ্যে বিভব প্রভেদ এর মান নির্ণয় করো। আচ্ছা, আবারও আমাদের একটা বর্তনী দেওয়া আছে, সেখানে বিভব প্রভেদ নির্ণয় করতে হবে। আমি বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 16 দেখো কী দেওয়া আছে, এটা, তারপরে একটা রেজিস্ট্যান্স, এটা, তারপরে একটা রেজিস্ট্যান্স, এদিক থেকে কারেন্ট আসছে 2 অ্যাম্পিয়ার, এটা বি, এটা এ, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা 2 ওহম, এটা 12 ভোল্ট, এটা 2 ওহম। ঠিক আছে, আমাদের এ ও বি এর মধ্যে বিভব প্রভেদ বের করতে বলেছে। তো আমরা এই ধরনের অঙ্কগুলো কীভাবে সমাধান করি, এখান থেকে যেদিক থেকে কারেন্ট যাচ্ছে এখান থেকে শুরু করব, ভিবি মাইনাস। এবার আমরা যাচ্ছি কারেন্টের ডাইরেকশানে, কারেন্টের ডাইরেকশানে গেলে ভোল্টেজ কী হবে স্যার, কমে যাবে। তাহলে মাইনাস 2 ইন্টু 2 IR। আচ্ছা, এবার দেখো ব্যাটারির পজিটিভ টু নেগেটিভ যাচ্ছি, তাহলে ভোল্টেজ কমবে। এখানে কারেন্টের ডাইরেকশানে যাচ্ছি, তাহলে ভোল্টেজ কমবে 2 ইন্টু 2। আর এইখানে নেগেটিভ টু পজিটিভ মানে নিম্ন ভোল্টেজ টু উচ্চ ভোল্টেজ, তাহলে ভোল্টেজ বাড়বে, ইজিক্যাল টু VA। এই হলো আমাদের রাশিমালা। আমরা টেক্সট পেপার সমাধান করার সময় এই অঙ্কগুলো করেছি। এইভাবে এগুলো করতে হয়। এখান থেকে শুরু করব, যদি কারেন্টের ডাইরেকশানে যাই তাহলে মাইনাস রোধের জন্য, আর ব্যাটারির পজিটিভ প্রান্ত পেলে মাইনাস, নেগেটিভ প্রান্ত পেলে প্লাস। কারণ সবসময় চিন্তা করব এইভাবে যে কারেন্ট যায় হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ, আর ব্যাটারি কারেন্ট পাঠায় হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ। তাহলে আমরা যখন হাই ভোল্টেজের দিকে যাব তখন পজিটিভ নেব, লো ভোল্টেজের দিকে যাব তখন নেগেটিভ নেব। এখানে যেমন আমরা কোন দিকে যাচ্ছি স্যার, এদিকে, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে এদিকে হাই ভোল্টেজ, এদিকে লো ভোল্টেজ, লো ভোল্টেজের দিকে যাব মাইনাস। এখানে দেখো ব্যাটারি, এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, তাহলে ব্যাটারি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাচ্ছে, তাহলে মাইনাস। এইখানে হাই টু লো, এটা হাই এটা লো, সেই জন্য মাইনাস। আর এখানে এটা লো এটা হাই, তাই না। এবার দেখো আমি উল্টো দিক থেকে আসছি, আর লো থেকে হাই, তাহলে প্লাস। এবার ভিবি মাইনাস VA, এগুলোকে সব এই পারে নিয়ে যাব। এটা এই পারে নিয়ে গেলে 4, এটা এই পারে নিয়ে গেলে প্লাস 12, এটা এই পারে নিয়ে গেলে প্লাস 4, আর এটা হয়ে গেলো এবার মাইনাস। তাহলে টোটাল হয়ে গেলো 20 মাইনাস 10 সমান 10 ভোল্ট। এটা আছে অপশান এতে, অপশান এতে। এরপর আচ্ছা, এরপরে আমাদের সেকশন ডি আছে, এটা আমরা নেক্সট পার্টে সমাধান করব। ধন্যবাদ।